জামাত যখন বাণী দেয়, তারা স্লোগান দেয় যে জামাতকে স্বীকার করলেন না মানে কোরআনকে স্বীকার করলেন না, এই ধরনের যখন স্লোগান দেয়, আপনাদের ধার্মিকদের মনের মধ্যে একবারও এই চিন্তাটা জাগে না? কাল যমুনায় যে নেতৃবৃন্দ গিয়ে উপস্থিত হলেন বিএনপির প্রতিনিধি দল হিসেবে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে সুনির্দিষ্টভাবে আঙুল তুলে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বহুবার বলেছেন যে তিনি আওয়ামী লীগের দোসর, তিনি আওয়ামী লীগের টোনে কথা বলেন। নাহিদ ইসলাম বলেছেন সে কথা। মনে হচ্ছে নুরুল হক নূরের এবারের রক্ত হয়তো বৃথা যেতে পারে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি তার পদ হারাতে যাচ্ছেন? আলোচনায় নতুন একটা নাম উঠে এসেছে। এখন কেন হঠাৎ করে সেনাপ্রধানের দায়িত্ব থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হচ্ছে, ইভেন নতুন করে আমাদের নতুন সেনাপ্রধান ডক্টর ইউনূস নিয়োগ দিতে পারেন, এই আলোচনাটা আসছে দুই জায়গা থেকে। নির্বাচন আবার কনফার্ম করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 24 ঘন্টা 48 ঘন্টা বা আগামী কয়েকদিনের ভিতরে গদি ছেড়ে চলে যাবেন, নতুন কোন সরকার আসবেন বাংলাদেশে? আজকের এই ঘটনাটা নতুন মাত্রা যোগ করেছে। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কেন সেনাপ্রধান দেখা করলেন, কি হতে চলেছে, নতুন কিছু ঘটনা ঘটতে চলেছে কিনা, আজকের এই দুটো বৈঠক নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? সেনাবাহিনী প্রধান চীন থেকে আসার পরেই জানিয়ে দিব এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ। ডক্টর ইউনূসের হাতে আছে আর মাত্র 14 দিন। এদিকে পালাতে শুরু করেছে সমন্বয়করা, এমনই তথ্য ফাঁস করা হয়েছে, আপনাদেরকে জানাবো সে বিষয়ে বিস্তারিত। তাহলে কি খেলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ? আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতির মাঠে কঠিনভাবে নামতে যাচ্ছে? শেখ হাসিনা কি দেশে ফিরে আসবে? এ বিষয় নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে আপনাদেরকে জানাবো সে বিষয়ে বিস্তারিত। এদিকে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে লাভ হতে যাচ্ছে কার, থাকবে সে বিষয়গুলো, আরো থাকবে আজকের দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। জামাত যখন বাণী দেয়, তারা স্লোগান দেয় যে জামাতকে স্বীকার করলেন না মানে কোরআনকে স্বীকার করলেন না, এই ধরনের যখন স্লোগান দেয়, আপনাদের ধার্মিকদের মনের মধ্যে একবারও এই চিন্তাটা জাগে না যে এরা কোরআনের বাণীকে অনুকরণ করে এরা ভণ্ড স্লোগান দিচ্ছে? আপনাদের ধর্মীয় অনুভূতিতে লাগে না তখন যখন মসজিদের গম্বুজের মধ্যে আল্লাহু লিখে তার উপরে তাদের ভোটের মার্কা আল্লাহ লাগিয়ে দেয় আল্লাহর উপরে, তখন আপনাদের ধর্মীয় অনুভূতিতে লাগে না? তখন আপনাদের ধর্মীয় অনুভূতি কোথায় থাকে? এই শিশু বলাৎকারীরা আজকে হাজার হাজার মাদ্রাসা বানিয়েছে বাংলাদেশে। সেই মাদ্রাসা থেকে কয়জন ইঞ্জিনিয়ার ডাক্তার বার হয়? কয়জন বিদেশে গিয়ে সম্মানজনক কাজ করে? বিদেশের মসজিদ ইমাম হয়েছে কয়জন বাঙালি? এরা তো কোরবানির চামড়া আর এতিমখানা ছেলেদেরকে দিয়ে ভিক্ষা করে এতিমখানা চালায়, এতিমখানার পয়সা মারে। এতিমখানার পয়সা মারলে আপনাদের ধর্মীয় অনুভূতি লাগে না? ধর্ম তাহলে কি? ন্যায় যদি না থাকে, অন্যায়ের পক্ষে, হত্যাকারীদের পক্ষে, ধর্ষকদেরকে আজকে বাবা ডাকিয়ে ছাড়ছেন আপনার বাচ্চাদেরকে। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাকে যারা ধর্ষণ করেছে তারা এসে আজকে বলছে মন পরিষ্কার কর, মনের ভেতরে এসব রাখিস না। মুক্তিযুদ্ধের স্মৃতি আবর্জনা নয়, মুক্তিযুদ্ধের স্মৃতি আমাদের সম্পদ, এটাকে পরিষ্কার নয়, এটাকে সংরক্ষণ করব আমরা। তারপরে যদি কেউ ক্ষমা চায়, ক্ষমা চাইতে হলে তার আগে দোষ স্বীকার করতে হবে। সরি 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 বলে গায়ের মধ্যে কফির কাপ বা চায়ের কাপ উল্টে পড়েছে বলে সরি বলা, আর 30 লক্ষ মানুষকে খুন করে আর 2 লক্ষ মা বোনকে সম্ভ্রম হানি করে সরি বলা, এক সরি বলা নয়। এই সরি ওই সরি না, এক সরিতে হবে না, 30 লক্ষ বার ক্ষমা চাইতে হবে, স্বীকার করতে হবে এই হত্যাকাণ্ডে। আজকে যারা মনে করেছেন সাপের 5 পা দেখেছেন, সাপের 5 পা দেখেছেন, আজকে কয়েকটা রাজাকার অকস্মাৎ ক্ষমতা দখল করেছে এই বিদেশি পয়সায় নিয়োগ করা এই গুপ্তচরদের মাধ্যমে। এই বিদেশি গুপ্তচররা তো থাকবে না,
বিদেশি গুপ্তচররা পালিয়ে যাবে স্পেশাল প্লেনে করে, যেভাবে আফগানিস্তান থেকে পালিয়েছিল, যেভাবে ভিয়েতনাম থেকে পালিয়েছিল, ঠিক সেইভাবে পালিয়ে যাবে। তারপরে কি হবে? আমরা কি যুগ যুগ ধরে শুধু এই পুনর্বাসন এই শুদ্ধি অভিযান চালাবো? আজকে দুঃখ হয় বাবলু ভাই, নবী ভাই, আপনাদেরকে বলছি, আপনারাও জানেন, এটা হয়তো শ্রোতারা জানে না, ৭২-এ যে শুদ্ধি অভিযান করার কথা উঠেছিল, আমরা তো তৈরি ছিলাম লিস্ট নিয়ে, এলাকার সব রাজাকার শেষ করে দিব, ১ সপ্তাহের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু করা হলো না। অকস্মাৎ নিষেধাজ্ঞা আসলো যে না, আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাইকে নিয়ে দেশ গড়ব। পেরেছেন সবাইকে নিয়ে দেশ গড়তে। আজকে ৫৪ বছর পরেও তারা বিষাক্ত ছবল দিয়ে স্বাধীনতাকে খর্ব করে দিচ্ছে। সেই শুদ্ধি অভিযান চললে বাবলু ভাই, রবি ভাই, আজকে এত রাজাকারের বাচ্চা পয়দা হতো না, এত আগাছা জন্মাতো না আমার সোনার বাংলার মধ্যে, এত আগাছা জন্মাতো না। শুদ্ধ অভিযান হলো না কেন? আমি জানি না, আমরা তো তখন বয়সে অনেক ছোট। অকস্মাৎ গোপনে আদেশ এসেছিল, গোপনেই আবার সেই আদেশ প্রত্যাহার করা হয়েছিল। আর আমরা কারণ আমরা যেসব অপারেশন করেছি, যেসব রাজাকার আলবদরকে মেরেছি, হ্যাঁ, তারা প্রতিশোধ নেবে আমাদের সামনেই বলে যাচ্ছে। ওরা আজকে ফারফাই যাত দে, আর দিন আইবো, তখন দেই না তোরা হরে দশ, তোরা কোথায় যাস আমরা দেখে নেবো, আমাদেরও দিন আসবে। আজকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা উঠছে, আজকে স্পেশাল ট্রাইব্যুনাল বানানো হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে বিচার করার জন্য, যারা মুক্তিযুদ্ধের সময় করে অপারেশন করেছিল। ৭১-এর যুদ্ধের কারণে যে গৌরব আমি অনুভব করতাম, আজকে আমি একটা খুনের আসামি। আজকে ফজলুর রহমান একটা খুনের আসামি হয়ে যাবেন আরেকবার উনি জোরালো কথা বললে। বেঈমানের দেশে বেঈমান পয়দা হয়, বেঈমানকে মাথায় তুলে রাখলে বেঈমানই কিন্তু ছবল দেবে, মহা ছবল দেবে, আফগানিস্তান বানিয়ে ছাড়বে। আজকে যে ওই মেয়ে, একরত্তি মেয়ে, সে সেখানে দাঁড়িয়ে সে তার নিজের যৌনাঙ্গ করতেছে, নামে কসম করতেছে, ডাকতেছে ফজলুর রহমান ভাইকে, তার দাদার বয়সী। এই যে অশ্লীলতা, এই যে কুৎসিত যে এই রাজাকারের বংশের যে ভাষা, এইটা কি বাংলাদেশের ভাষা? এই ভাষা নিয়ে বিশ্ব দরবারে যাবেন, বিশ্বের দরবারে সম্মান পাবেন? আপনার লজ্জা করবে না যে ওই মেয়েটা আপনার দল করে এই পরিচয় দিতে, যে নিজের যৌনাঙ্গ উন্মোচন করছে রাস্তার মাঝখানে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার জন্য? থুতু দেয় আপনাদের মুখে, থুতু দেয় সেই সব ইন্টেলেকচুয়ালদের মুখে, যারা আতলামি করে আজকে দেখাতে আসছেন এটা সাম্যের বাণী। আজকে বাংলাদেশে অবাধ রাজনীতি হচ্ছে, এটা অবাধ রাজনীতি নয়, এটা মবের রাজনীতি। আপনারা মব, এবং মবের হাতেই আপনাদের বিচার হবে। আমরা শেষ করবো আমি। ডক্টর নুরুল, আপনার জানা আছে ওই সময় কেন শুদ্ধ অভিযান হলো না? আসলে এখন যে জিনিসটা আমাদের আলোচনা করা উচিত সেটা হলো, আমাদের দেশটাকে দখল করে ফেলছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, কিভাবে আমরা আমাদের স্বাধীনতা বা দেশটাকে উদ্ধার করতে পারি। এই অবস্থার সৃষ্টি হয়েছে 3টা শক্তির মাধ্যমে একত্রে কাজ করে। একটা হলো ইউনূসের নেতৃত্বে আন্তর্জাতিক ষড়যন্ত্র, দ্বিতীয়টা হলো সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা, এক কথায় তারা কু করেছে, যেটা নিয়ে আমরা আলোচনা করি না। আরেকটা হলো এই বামাতি বা আতেল, যারা প্রতারণার শিকার হয়ে ভুল পথে গিয়েছিল, তারা ভেবেছিল এটা একটা বিপ্লব। এটা বিপ্লব না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, যার পিছনে পাকিস্তানি ষড়যন্ত্র, যেটার পিছনে কোটি 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 টাকা খরচ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে কোথেকে টাকা আসছে। তো এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ইউনূস সরকারকে, কারণ এই সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে ইউনূসের উপরে। সেই বিএনপির সাথে সে আঘাত করেছে ক্ষমতায় থাকার জন্য, আমেরিকাকে আমাদের সার্বভৌমত্ব সহ সবকিছু বিকিয়ে দিচ্ছে, তার কোনো হেসিটেশন নাই। যে কোনো কিছুর বিনিময়ে সে ক্ষমতায় থাকবে, স্বাধীনতাকে, ইতিহাসকে মুছে ফেলবে, বঙ্গবন্ধুকে অপমান করছে একটার পর একটা। তো যে বিএনপির ব্যাপারে যে আলোচনা করছিলাম, একটা জিনিস আবার একটু মেনশন করতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো 32 নম্বর বাড়িতে যখন এই গত কয়েকদিন আগে 15ই আগস্ট শোক দিবস উপলক্ষে মানুষ শ্রদ্ধা জানাতে গিয়েছিল, তাদেরকে বাধা দিয়েছে কে? বিএনপি, জামাত, এনসিপি না। অর্থাৎ বিএনপির ভূমিকাটা মানে সেই সন্ত্রাসীদের সাথে তুলনা করা যায় এবং জামাতের শিবিরের সাথে তুলনা করা যায়। আরেকটা জিনিস, যে এরা শুধু বিএনপি শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতাই করছে না,
তাদের অতীত ইতিহাস যদি দেখেন, তারা সন্ত্রাসী একটা দল। সেই 21 আগস্টের গ্রেনেড হামলা, বাংলা বইয়ের উত্থান, তারপরে কি বলে 62টা জেলায় একসাথে বোমা ফাটানো, সবকিছু মিলেই প্রমাণ করেছে বিএনপি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। সে একটা মুক্তিযুদ্ধ বিরোধী শুধু দল না, সে একটা সন্ত্রাসী দল। সন্ত্রাস এবং গণতন্ত্র একসাথে যায় না। তো এখন আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এর উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো যে যে তিনটা শক্তি দেশকে শেখ হাসিনার অগাস্টের শাসন আমলে পতনের আগে কি ছিল? বাংলাদেশকে বিশ্ব রিকগনাইজ করেছিল উন্নয়নের রোল মডেল হিসাবে। এই 1 বছরে ইউনূস এবং তার সহযোগী সেনাবাহিনী সবাই মিলে এটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে, একটা ফেইল স্টেট প্রতিষ্ঠা করেছে। এর জন্য দায়ী হলো এই তিনটা শক্তি যেটা বলতেছিলাম। একটা হলো ইউনূসের নেতৃত্বে এই সাম্রাজ্যবাদী শক্তি, আরেকটা সেখানে তাজুল যেটা মেনশন করেছে পাকিস্তানের ষড়যন্ত্র, পাকিস্তানের অর্থায়ন, এবং এরপরে হলো সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা। আপনি যদি সেনাপ্রধান ওয়াকারের অ্যাক্টিভিটি গুলা অ্যানালাইসিস করেন, 4 আগস্ট বা 5 আগস্টে গত বছর যেটা ঘটেছিল, একটা ছিল সেনা অভ্যুত্থান। অর্থাৎ সেনাবাহিনীর দায়িত্বটা কি? একটা শাসনতান্ত্রিক সরকারকে রক্ষা করা। সেই দিন 3 আগস্টে তারা মিটিং করে ঠিক করলো তারা সরকারকে রক্ষা করবে না, তারা মূলত কুকে সমর্থন করলো, এবং সেটা সামরিক অভ্যুত্থান বলা যায়। সেটা কোনো গণবিদ্রোহ ছিল না, গণবিপ্লব ছিল না, সেটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড উইথ দ্য হেল্প অফ সেনাবাহিনীর। সবাই সেনাবাহিনীর জড়িত কিনা জানি না, কিন্তু সেনা প্রধান যে জড়িত এটা স্পষ্ট। তো এই সমস্ত কারণে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, থার্ড পার্টি যেটা এর জন্য দায়ী, সেটা হলো যেটা তাজুল্লাহ উল্লেখ করেছে, সেটা হলো এই বামাতি এবং সেই তথাকথিত বুদ্ধিজীবী। তো কাজেই এই 3 শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। এবং বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, বাংলাদেশে ইউনূস ক্ষমতায় থাকার জন্য যে ষড়যন্ত্র করছে, অতি সত্বর বাংলাদেশে হবে আন্তর্জাতিক যে বৃহৎ শক্তি তাদের একটা প্রক্সি ওয়ার হবে। এই বার্মাকে বাংলাদেশের মাধ্যমে বার্মার যে বিদ্রোহী রাখাইন বিদ্রোহী যে সেনা, তারা যদি রাখাইন বার্মার আর্মির সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেটা স্পিল ওভার বাংলাদেশে আসবে। এবং আমেরিকা এবং বার্মার সে রাখাইন এবং পাকিস্তান এরা আর এই সরকার এরা মিলে যদি তারা ওইদিকে যায়, চায়না বসে থাকবে না, ভারত বসে থাকবে না, রাশিয়া বসে থাকবে না, কারণ তখন বাংলাদেশ হবে প্রক্সি ওয়ারের একটা ব্যাটল গ্রাউন্ড, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আমাদের সার্বভৌমত্ব তো চলেই যাচ্ছে, দেশও টিকবে কিনা, মানুষের কষ্ট কত হবে, কত লোক মারা যাবে, ফ্যামিন আসতেছে। এখান থেকে উত্তরণের উপায় হলো যে কোনো কিছুর বিনিময়ে ইউনূস সরকারকে উৎখাত করা, সেটা আন্দোলনের মাধ্যমে হোক, অন্য যেভাবেই হোক। সেটা করে কি করতে হবে? সেটা হলো যে একটা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করে একটা নিরপেক্ষ, নির্দলীয় এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠন করা, সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইউনূস যদি একদিন এর বেশিও ক্ষমতায় থাকে, তাহলে দেশটাকে সে 50 বছর পিছিয়ে দিবে। কাজেই ইউনূস সরকারের পতন শুধু আজকে বা আগামীকাল না, গতকালকেই হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। সেই জন্য আমরা বিপদের সম্মুখে যাচ্ছি। আমি তাজুল এবং বাবুল যে আহ্বান জানিয়েছে, আমি তাদের সাথে একসরে কণ্ঠ মিলিয়ে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, জেগে উঠতে হবে। দেশকে রক্ষা করতে না পারলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। কাজেই এই সরকারকে উৎখাত করে একটা নির্দলীয়, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে, এবং সেটা একমাত্র রাষ্ট্রপতিই পারে। এবং এই ব্যাপারে আর্মির ভিতরে এখনো দেশপ্রেমিক গ্রুপ রয়েছে, বহু সদস্য রয়েছে। কিছু ওয়াকার এবং কিছু সিনিয়র লিডাররা তারা বিট্রে করেছে, কিসের বিনিময়ে আমরা জানি না, টাকার বিনিময়ে হতে পারে, অথবা তারা জামাতের সদস্য, তাদের দেশপ্রেমের বড়ই অভাব। তো তাদের বাইরে যে সমস্ত সেনাবাহিনীর নেতৃত্বে যারা আছে এবং জনগণের আছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এবং আমরা প্রবাসের লোকরা সোচ্চার হয়েছি, আমরা সবাই মিলে এই সরকারকে উৎখাত করে একটা নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডিসেম্বরের আগেই সরকার গঠন না করলে দেশটা ধ্বংস হয়ে যাবে। কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে। এই ভিডিওটি দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি নিউজ। বলেছিলাম ডাকসু নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না, বয়স হয়ে গিয়েছে, আগের মতো ক্যাম্পাসের সাথে আসলে কোনো যোগাযোগ নেই। গত অনেকগুলো বছর, বিশেষ করে কোভিডের পর থেকে ক্যাম্পাসে নতুন ছাত্রছাত্রীরা এসেছে, ছোট ভাই বোন, অনেক ক্ষেত্রে ভাইস্তার মতো, যদিও এখনো বাচ্চাদের মতো বলার মতো বয়স এখনো হয় নাই, কারণ আমার বাচ্চা এখনো ওই লেভেলে যায় নাই, কিন্তু ছোট ভাই বলাই যেতে পারে। ছোট ভাই, ভাই ভাতিজা, এরা
করছে, করুক এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ডাকসু নিয়েও কিছু কথাবার্তা বলা প্রয়োজন। ডাকসুতে অবধারিতভাবে এবার যে লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণে বটের হিসাব মতো ছাত্র শিবির এগিয়ে আছে, যদিও ক্যাম্পাসের সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভোট অনলাইনে দেখা যায় জামাত শিবির, সেই ভোট আসলে বাস্তবে থাকে না, বাক্সে থাকে না। কিন্তু মনে হচ্ছে এইবার খুব পরিকল্পিতভাবে জামাত শিবির তাদের মতো করে ডাকসু গুছিয়ে উঠছেন এবং সেই জায়গাটায় বাকি যারা তথাকথিত জামাত শিবির বিরোধী শক্তি আছে তাদের প্রায় সকলেই জামাতের সাথে অ্যালাইন হয়ে এই আসনগুলোতে শিবিরকে বিজয়ী করার একটা আপ্রাণ চেষ্টা চলছে। খেয়াল করে দেখবেন জামাত শিবির এইবার যেভাবে হোক প্রচারণায় বেশ কিছু পিছিয়ে পড়ছিল, হুট করে দেখলাম তাদের বিরুদ্ধে একটা রিট করা হয়েছে। যারা রিট করেছেন সেই প্যানেলের ছেলেমেয়ে যারা আছেন, যে লিডাররা যারা আছে, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা বাই ডিফল্ট জামাত শিবিরের বিরোধী একটা শক্তি, একটা বাম সংগঠন। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে ছাত্র ইউনিয়ন এখন দ্বিখণ্ডিত অবস্থা আছে। মেঘমল্লার বসুদের নেতৃত্বে একটা প্রতিরোধ পর্ষদের নামে যে একটা ছাত্র ইউনিয়ন আছে, এর বাইরে মূল মাতৃ সংগঠন সিপিবি সমর্থিত একটা ছাত্র ইউনিয়ন আছে। তাদের সদস্য সংখ্যা ক্যাম্পাসে কম, কিন্তু তারপরেও তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে টিএসসিতে যখন গোলাম আজম এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের ছবি টাঙানো হয়েছিল, যে ক্ষুদ্র একটা গোষ্ঠী প্রথম গিয়ে প্রতিবাদ করেছে, তাদের মধ্যে প্রতিরোধ পর্ষদের জুবেল আছেন, বাকি যারা আছেন তারা সকলেই আসলে এই ছোট যে গ্রুপটা, তাদের এখানে যারা প্রার্থী হয়েছেন তারা অনয় এবং অন্যান্যরা, তারাই আসলে অনয় অদিতি, তাদের এই গ্রুপটাই প্রতিরোধ করেছিলেন। কিন্তু হুট করে দেখা গেল তারা একটা রিট করেছেন খুব মজার একটা বিষয় নিয়ে। মজার বিষয়টা হচ্ছে ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ, ছাত্রলীগের কোনো নেতাকর্মী আসলে নির্বাচন করতে পারে না। এর আগে জুলিয়াস বলে একজনের প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। অনেকে বলছিলেন যে জুলিয়াস ভালো ভোট পাবেন, সেই জুলিয়াসের প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে, কারণ তার সঙ্গে নাকি ছাত্রলীগের এক ধরনের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেটা যদি হয়ে থাকে তাহলে ছাত্র শিবিরের প্যানেলের প্রায় সকলেই হয়তো ছাত্রলীগের ছোট বড় বিভিন্ন ধরনের লুঙ্গি নিচে ছিলেন। তারা সেই লুঙ্গি এবং আন্ডার পয়েন্ট কি যেন বলে, দ্যাট, ওইটা থেকে বের হয়ে মাথা বের করে তারা নির্বাচন করছেন। তো এই অনয়দের প্যানেলের যে চ্যালেঞ্জটা ছিল, তাদের চ্যালেঞ্জটা ছিল যে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয়, এরা তো ছাত্রলীগ থেকে পদত্যাগ করে নাই, এরা এখন শিবিরের নাম দিয়ে নির্বাচন করছে, সুতরাং এদের প্রার্থিতাপত্রটাও প্রত্যাহার করতে হবে। এটা ছিল খুব সহজ বিষয়। হাইকোর্ট প্রথমে নির্বাচনকে স্থগিত করে দিলেন 20 তারিখ পর্যন্ত, এবং যখন স্থগিত করে দিলেন সাবেক শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশির মনির, যিনি এখন শোনা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, তিনি আবার খুব দ্রুত ছোটাছুটি করে গিয়ে সেটার উপরে চেম্বার জজের স্থগিতাদেশ নিয়ে এসেছেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন আপনারা এখানের মধ্যে। আমি জানি না কারা এই দুর্বুদ্ধিটা দিয়েছে এদেরকে রিট করার জন্য, কারণ এই রিট আদালতে টিকবে না। এখনকার আদালত কিভাবে চলে, আসিফ নজরুল কিভাবে এগুলো চালায়, আমরা সকলে এই বিষয়ে অবগত আছি। শত বলবো না, হাজার হাজার নির্দোষ মানুষ জেলে আছেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তাদের জামিন হচ্ছে না। আপনারা দেখেন যে সাংবাদিক দম্পতি রূপা শাকিলের বিরুদ্ধে এখন কতগুলো হত্যা মামলা হয়েছে, এটা আল্লাহ জানে। কিন্তু ডক্টর ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের কোনো লোক কি বিশ্বাস করে রূপা গিয়ে কোনো মানুষকে হত্যা করেছে? আমরা সকলে জানি সেটা সে করে নাই। তাকে যদি আপনি আটকাতে হয়, যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধ আটকাতে পারেন। আমি বলছি না যে তারা নির্দোষ হতে পারে, তুলসী পাতা হতে পারে, সেটা আদালত বিবেচনা করবে যদি একটা সঠিক ন্যায্য বিচার হয়। কিন্তু তারা সব, তারপরে ধরেন মুজাম্মেল বাবু ক্যান্সারের পেশেন্ট, তিনি সাংবাদিক, তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে। শ্যামলদা আছেন আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন, সাংবাদিকদের নেতা, ভোরের কাগজের সম্পাদক, তাকেও জেলে পুরে রাখা হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আপনারা দেখবেন যে সম্প্রতি আরো কয়েকজনকে সন্ত্রাস দমনের নামে লতিফ সিদ্দিকী সহ তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছে। তারপরে শাহরিয়ার কবির গ্রেফতার আছেন। এই যে আদালত একটা খেলনা আদালত হিসেবে তৈরি করা হয়েছে, সেই আদালতে যদি আপনি রিট করেন, সেই রিট যে আপনি টেকাতে পারবেন না, সেটাতে আপনার যতই যুক্তি থাকুক, এইটা না বুঝার মতো নির্বুদ্ধিতা কেন এদের হলো আমি জানি না। খুব সম্ভবত তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, তাদের ইমোশনকে নিয়ে খেলা করা হয়েছে, তাদের আবেগকে বিভ্রান্ত করা হয়েছে, করে তাদেরকে দিয়ে এই রিটটা করা হয়েছে। এই রিটের কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। নির্বাচন আবার জায়গায় চলে এসেছে এবং একই সময় শিবির একটা মাইলেজ পাচ্ছে, শিবির একটা সিম্পেথি মাইলেজ পাবে। এরা যে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল, এটা গোটা বাংলাদেশের সকলেই জানে। এরা যে কাপুরুষ, এরা লুকিয়েছিল, এরা বঙ্গবন্ধুর ছবির সামনে গিয়ে ছবি তুলতো, ছাত্রলীগের নেতাদেরকে ফুল দিত এরা, এবং ওই যে এখন এনসিপির যেগুলো আছে সার্জিস হাসনাত, এটা সকলেই জানে। জানার পরে যদি কেউ তাদেরকে ভোট দিতে চায়, আপনাকে সেটা নির্বাচনের মাধ্যমেই খেলতে হবে। আজকে থেকে বহু বছর আগে 1990 সালে যখন ডাকসু নির্বাচন হয়, যখন আমরা খুব কাছাকাছি থেকে এগুলো দেখার বা সেই উত্তেজনা উপভোগ করার সুযোগ পেয়েছি, সেই সময় 89 সালে 90 সালে শিবিরের টোটাল ভোট ছিল প্রায় 1,500-এর মতো। কিন্তু আজকে এতগুলো বছরের পরে সেটা 1,500 থাকবে না। প্রথম কথা হচ্ছে তারা সরকারে আছে, সরকারি ছাত্র সংগঠনের একটা শক্তি আছে। যদি অনেকে বলবেন যে তারা আসলে সরকারে নাই, সেটা যদি বলে থাকেন ভাই আপনার লগে কোনো কথা নাই, কারণ আপনার বুদ্ধির সাথে আমার বুদ্ধি যায় না। তো এরা সরকারে আছে, সরকারি ছাত্র সংগঠনের একটা তোড়জোড় আছে, তাদের অনেকগুলো প্রোগ্রাম ইদানিং করেছে, ভালো টাকা পয়সা খরচ করেছে, শত হাজার ছাত্রছাত্রীদেরকে ইফতার খাইয়েছে, সেহরি খাইয়েছে দিনের পর দিন। তারপরে ঈদের সময় তারা বড় বড় গরু টরু জবাই করে মেজবান করে লোকজনকে খাইয়েছে। ভোটের মাঠে তো খাওয়া দাওয়ার একটা গুরুত্ব আছে ভাই, গেল। তার বাইরে দেখেন তারা যে কাজটা করেছে, এন্টি শিবির যে ভোটগুলোকে সাধারণত ধরা হয়, প্রগতিশীল ভোট ধরা হয়, এখানে তারা প্রচুর ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট দিয়েছে। আপনি দেখবেন হঠাৎ করে একজন বেরিয়ে আসছে, একজন তারকা। সেই তারকারা কারা? এরা খুব ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, তাদের কোনো প্যানেল নাই, দল নাই, কিছু নেই, খুব চমৎকার করে কথা বলছে। এদেরকে কেন মাঠে রাখা হয়েছে? এদেরকে মাঠে রাখা হয়েছে যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা হয়তো শিবিরকে পছন্দ করে না, বা মানে সত্যি বললে ঘৃণাই করে। তারা আবার হয়তো খুব হ্যাপি না যে ছাত্র দলেরাও চাঁদাবাজি মাস্তানি করে, ছাত্রলীগেরাও মাস্তান ছিল, বাট এখন তো নির্বাচনও নাই। এরা আবার এত সিরিয়াস না, তারা হয়তো এইসব ইন্ডিভিজুয়াল ভোটারদেরকে ভোট দেবে, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদেরকে ভোট দেবে। দিলে এইখানের মধ্যে এই ভোটগুলো
এন্টি শিবিরের টোটাল বক্সে যারা কম্পিটিশনে থাকবে তাদের থেকে মাইনাস হবে, কারণ শিবিরের একটা ভোটও বাইরে যাবে না, এটা আপনিও জানেন আমিও জানি। আপনিও জানেন আমিও জানি, শিবির মানে পাকিস্তানি, সুন্দর স্লোগান, বাট ওইটা এখানে বলছি না। যাই হোক, তাহলে প্রথম কথা হচ্ছে শিবিরের এন্টি যে ভোটগুলো আছে এগুলোকে যতভাবে ভাগ করা যায় সেই চেষ্টাটা শিবির করেছে, স্মার্টলি করেছে। আমি ব্যক্তিগতভাবে কারো পছন্দ অপছন্দ যেটাই করে থাকি না কেন, মানে অবভিয়াসলি আপনারা জানেন আমি শিবির পছন্দ করি না, কিন্তু গুরুত্ব দিতে হবে যে তারা এই রাজনীতিটা ভালো খেলেছে। এটা শুধু পানির ফিল্টার দেওয়ার রাজনীতি না, তারা এই যে ভোট ভাগাভাগি করে দেওয়ার রাজনীতিটা তারা খুব সুন্দরভাবে খেলেছে। এবং আগে যেটা হতো, আগে মনে করা হতো যে শিবির বোধহয় শুধুমাত্র শিবির এবং আরো সিমিলার কিছু অরাজনৈতিক সংগঠনের মধ্যে লুকিয়ে থাকে, তারা বিভিন্ন সোসাইটি, কমিটি, সমিতি, ক্লাবের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তারা অন্যান্য রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে। বামদের ভিতরে তাদের একটা বিরাট সংখ্যক প্রো শিবির লোকজন আছে, তারা আছে, আমি নাম বলে বিব্রত করতে চাই না এদেরকে, বাট এরা আছে, এরা শিবিরের সাথে বসে, শিবিরের সাথে বৈঠক করে, সবই করে, বাইরে এসে মুখ মুছে বলে আমরা শিবিরকে পছন্দ করি না। এই ক্লাউনগুলোকে রাখাই হয়েছে যাতে বাইরের লোকজন কেউ গিয়ে ঢুকে শিবিরের বিরোধিতা করতে না পারে। তার মানে এই প্যানেলগুলো আপনি যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের বাইরে ধরেন আরেকটা আছে প্রতিরোধ পর্ষদ, আপনারা দেখেছেন মেঘমল্লার বসু, যিনি বাম রাজনীতি করেন, ছাত্র ইউনিয়নের একটা অংশের নেতা, তিনি জিএস পদে দাঁড়িয়েছেন, ইমি হতেন তাদের ভিপি ক্যান্ডিডেট। মেঘমল্লার বসু দেখলাম আজকে, অবশ্য এই ভিডিওটি যখন করছি তিনি অসুস্থ, হসপিটালে ভর্তি হয়েছেন, অ্যাপেন্ডিক্সের অপারেশন হচ্ছে, তার সুস্থতা কামনা করে বলছি। দিনে উনি হাসপাতালে ভর্তি হওয়ার আগে একটা বিশাল ফেসবুক পোস্ট দিয়ে গেছেন, এখানে বোঝা যাচ্ছে যে ইঙ্গিত দিয়ে গেছেন ভাই আমাদেরকে ভোট দিও না, আমরা ভোট নিয়ে খুব কাঙ্গাল না। বলেছেন হলগুলোতে যাই নাই, কারোর সাথে দেখাই তো করি নাই, দেখা করার সময় পাই নাই, হলে আমি অর্গানাইজ করি নাই, কোন হলে আদৌ আমার কোনো ভোট আছে কিনা আমি জানি না। একজন প্রার্থী যখন এই কথাগুলো বলেন, তখন তিনি যখন নির্বাচনে হওয়ার কয়েকদিন আগে এই টোনে কথা বলেন, মানে এক ধরনের পরাজয় আগেই স্বীকার করে নেন, বুঝতে হবে যে কি বুঝতে হবে আপনারা জানেন, আমি এটাতে ঢুকতে চাচ্ছি না। এই যখন অবস্থা, রিট করে শিবির আটকানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচিত হবে না। নির্বাচন হওয়া উচিত, ভোটাররা যদি যাকে ভোট দেন, এবং শিবিরকে যদি ভোট দেন, আমাদের উচিত সেটাকে স্বাগত জানানো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি মনে করেন শিবিরকে ভোট দেবেন, দিবেন। আপনারা দেখেছেন শিবিরের একটা নেতা, তারা অবশ্য সরাসরি বলছে যে নেতা না, যিনি রিট করেছেন সেই মেয়েটিকে গণধর্ষণের হুমকি দিয়েছে। সুস্পষ্ট একটা ফৌজদারি অপরাধ, সুস্পষ্ট একটা হুমকি। এটার বিরুদ্ধে ডক্টর ইউনূস এবং তার ল্যাংবোর্ড বাহিনী কোনো ব্যবস্থা নেবে না, কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা হবে না। তাদের 36 পাতা যে একটা ভিসি আছে, ভিসি কোনো অ্যাকশন নেবে না। এটা একটা ফৌজদারি অপরাধ, একজন নারীকে গণধর্ষণের হুমকি দেওয়া। এই হুমকি সহ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন মনে করেন যে সঠিক আছে, ভোট দিতে হবে, শিবিরকে দিবে। এই শিবিরের নেতারা কিছুদিন আগে আপনাদের মনে আছে একজন নারীকে পোশাক নিয়ে হেনস্থা করা হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী সেই সাহস পেয়েছিল, একজন ছাত্রীকে হেনস্থা করেছিল, এটা নিয়ে হইচই হয়, যখন কারাগারে যায়। এই আজকের শিবিরের প্যানেলে যারা আছে, এই সাদিক কাইম, এই ফরহাদরা, এই গোষ্ঠীটা, ফরহাদ নিজেই ছিল যতটুকু মনে পড়ছে, থানাতে গিয়ে এর পক্ষে লবিং করেছিল। যখন শিবিরের মতো একটা বড় সংগঠন তাকে সাপোর্ট দিয়ে দেয়, কিছু করার নাই। এখন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ভোটাররা যদি মনে করেন যে এটা ঠিক আছে, তাদেরকে এইভাবে বলা যাবে। আপনাদের মনে আছে ওই ছেলেটা বলেছিল যে আমি আর এমন কি বলেছি, বলি তো নাই যে আপনার দুধগুলো বড় বড়। এখন সেই ধরনের কথাবার্তা যদি ওনারা শুনে মনে করেন যে একটা ডাক শুনিয়ে আসবেন, আনবেন, আপনি হাইকোর্টে গিয়ে তাকে তো আটকাতে পারবেন না। টিএসসিতে যুদ্ধাপরাধীদের বড় বড় ছবি, গোলাম আজমের ছবি, কাদের মোল্লার ছবি, নিজামীর ছবি, এই ছবিগুলো ঝুলানো থাকবে। দেখে যদি আপনারা আনন্দ পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি মনে করেন যে এটা ঠিক আছে, ভোট দেবেন, ভোট দেবেন, আপনারা রিড করে সেটা আটকাতে পারবেন না। এরা কাপুরুষের মতো লুকিয়ে থাকবে, গোপনে থাকবে। মানে আপনি যদি ধরেন যে এই যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানটা হলো, যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে চলে যেতে হলো, যদি এটা বিফল হতো তাহলে কি হতো? অনেক ছাত্রছাত্রীর উপরে হয়তো একটা কারাগারে যেত, বা ছাত্রলীগ তাদেরকে মোকাবেলা করতো, বিভিন্ন ধরনের পলিটিক্যাল হেনস্থার ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে তাদেরকে যেতে হতো। আজকের এই সাদিক কাইম আর এই কি যেন তার নাম, আমাদের জিএস, তাদেরকে কি যেতে হতো? যেতে হতো। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।